জীবনের ছোট ছোট যুদ্ধগুলো আমাদের আসলেই তৈরি করে বড় কোনো যুদ্ধর সঙ্গে মোকাবিলা করতে, এবং এই যুদ্ধের নামই জীবন। সেই যুদ্ধ করতে করতে আমরা সঞ্চয় করি অভিজ্ঞতা। বন্ধুরা নমস্কার, আমি পারমিতা। জীবন যোদ্ধার আরও একটি পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা এমন কিছু অভিজ্ঞতা, এমন কিছু গল্প আপনাদের কাছে তুলে ধরি যাতে করে আমরা অনুপ্রাণিত হই আমাদের জীবনে চলার পথে। আমরা আজকেও তুলে ধরব তেমনই একজন নারীর, একজন মায়ের লড়াইয়ের কাহিনী। আমাদের সঙ্গে আজ রয়েছেন একজন স্বাধীন চেতা নৃত্যশিল্পী, একজন শিক্ষিকা গীতাঞ্জলি দাস। আসুন তার সঙ্গে আলাপ করে নিই আমাদের আজকের এই মঞ্চে। নমস্কার গীতাঞ্জলি। নমস্কার। খুব ভালো লাগছে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে তুমি আজ এসছো। কেমন লাগছে তোমার আমাদের অনুষ্ঠানে এসে? সবার প্রথম অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য। অনুষ্ঠানটির নাম জীবন যোদ্ধা। তো আসলে আমি কতটুকুন যোদ্ধা হতে পেরেছি সেটা জানি না, কারণ যোদ্ধা, বীরাঙ্গনা এগুলো অনেক ভারী শব্দ। এগুলোর সাথে কতটুকুন রিলেট করতে পেরেছি আমি নিজেও জানি না। কিন্তু হ্যাঁ, প্রতিদিন বাঁচার জন্য যেটা আমাদের প্রতিনিয়ত যুদ্ধ করতে হয়, সেটা মনে হয় আমার মতো প্রত্যেকটি নারীই করছে, ঘরে বাইরে। তো ওই সবার একজনের সাথে আরেকজনের কাহিনীর মিল নেই যদিও, কিন্তু সবাই সবার মতোই যুদ্ধ করে আসছে। একদম তাই। আসলে আমাদের গল্পের প্যারামিটারগুলো ডিফারেন্ট হতে পারে, কিন্তু গল্পের চরিত্রগুলোর কোথাও না কোথাও তো একটা মিল থেকে যায়। মানে আমাদের প্রত্যেকেরই আসলে বলার মতো কিছু রয়েছে, কোনো না কোনো গল্প সকলেরই ভেতরে থেকে যায়, কেউ বলতে পারে কেউ পারে না। খুব ভালো লাগছে আজকে তুমি আমাদের অতিথি হয়ে এসছো। আমি তোমার শুরুর দিনগুলি থেকে যদি একটু শুরু করি, তোমার জীবন যাপন নিয়ে একটু জানতে চাইবো। নিজের সম্বন্ধে তুমি কি বলতে চাইবে? আমি বলতে গেলে আমি ডানা মেলা একটি পাখি ছোটবেলার থেকে ছিলাম। ও আমাকে এই ডানাটা দিয়েছে সবার প্রথম আমার মা। আমি নিজে বিলংস করি একটা কালচার ফ্যামিলির থেকে, কিন্তু কথাটা হলো ওখানে সবাই গান বাজনা নিয়ে জড়িত। আমার পিসিমণি পুরোপুরি সাংস্কৃতিক মহল ওখানে। আমাদের বাড়িতে আমরা নিজেরা অনেক বড় বড় অনুষ্ঠান করে ফেলি নিজেদের মধ্যেই। তো ওখানের মধ্যে আমি ছিলাম অনেকটা ব্যতিক্রম। আমি ওখান থেকে একা, মানে আমি শুধু নাচটাকে আমি ভালোবেসেছি। তো প্রথমত মা ভেবেছিল ঠিক আছে, ভালোবাসা যখন ওকে ওটাতে দিয়ে দিই, নাচে দিয়ে দিয়েছে। তখন আমার বয়স 3 বছর। তখন থেকে জানতাম না কিন্তু কিভাবে মেকআপ করতে হবে, কিভাবে কি করতে হবে। আর আমাদের ছিল নাচ সব সময় টানতো, মানে কি বলবো, এমন একটা অ্যাট্রাকশন ছিল আমার। মানে নাচ, আমার মনে হচ্ছিল যে নাচ আমাকে অ্যাডাপ্ট করেছে, আমি করিনি নাচকে। তো ওই তখন থেকে মা, আমাদের যৌথ ফ্যামিলি ছিল, তো মা বাড়ির ছোট বউ। তো সুতরাং কখনো মা যে গুয়াহাটি শহরে না না, আমি হলাম জোরহাট মরিয়ানি থেকে। তো ওখানে বাড়িতে প্রচুর লোক আর আমাদের প্রতিষ্ঠিত ব্যবসা, সুতরাং ব্যবসা যেখানে, ওখানে সময়, ডিসিপ্লিন জিনিসটা একটু দূরে থাকে। হ্যাঁ, চাকরিজীবীর থেকেও আমার মনে হয় যারা মানে বিজনেস ফ্যামিলির থেকে বিলংস করে, ওদের সময়টা, ডিসিপ্লিনটা অন্যরকমভাবে তৈরি হয়। তো ওখানের মধ্যে আমি একা ছিলাম, নাচ করতাম। যখনই কোথাও অনুষ্ঠান হতো, শুধু মা জানতো যে আমার অনুষ্ঠান আছে, সব গুছিয়ে গেছে, সেই টোপলা বেঁধে চলে গেলাম অনুষ্ঠান করতে। বাড়িতে শুধু মাই জানতেন না, সবাই জানতেন নাচ করি যে, সেটা সবাই জানতেন, কিন্তু ওইভাবে যে পুরোপুরি জড়িত যে না ও নাচ করছে, ওর অনুষ্ঠান দেখতে যেতে হবে, প্রথমত সেরকম কেউই ছিল না। তা আমার মেজদা, আমার জিততো দাদা আর কি, আমি বাড়ির বড়, তো উনি আবার খুব ভালোবাসতেন, উনি গান গাইতেন, অনেক ইনস্ট্রুমেন্ট প্লে করেন উনি। তো উনি প্রথম আমাকে, আমার বাড়ির কেউ যায়নি, প্রথম ওই মেজদা আমাকে হাত ধরে তুলে দিয়েছিল মঞ্চে। তো তখন আমার বয়স 3.5 বছর। বিরল একটা মুহূর্ত না? 3.5 বছর। তো সেই দিনটা, তারপর যখন আমি প্রথম এমনই একটা সাক্ষাৎকার দিয়েছিলাম কোনো একটা অনুষ্ঠানে, সেই দিনটা মানে আমার মেজদার চোখে জল এসেছিল। মেজদা বলেছিল যে ওই দিনটা যে আমি ওকে তুলে ধরেছিলাম মঞ্চে, আজকে ও এখানে নিজে সাক্ষাৎকার দিচ্ছে, এটা আমাদের জন্য একটা বড় পাওনা।
ছোট ছোট কিছু, যেমন আমার বাবা উনি কখনো মানে আমার অনুষ্ঠান সরাসরি দেখেননি, কখনো সরাসরি দেখেনি, কিন্তু আমি প্রায় ধরুন 10 বছর 15 বছর হতে পারে যে আমি দুর্গার অভিনয় করে আসছি টিভিতে। সেটাতে কখনো দুঃখ হয়নি যে বাবা প্রথমে সরাসরি দুঃখ হতো, অনেক কেঁদেছিলাম, মঞ্চে কখনো প্রথমে কেঁদেছিলাম দেখছে না, অনেক। কিন্তু সেই কারণটা মানে কেন? উনি কি না, খুব নাচটাকে ব্যস্ত মেনে নিতে ছিলেন উনি। পারেননি? না, ব্যস্ত ছিলেন উনি, যে ওনার আমার যে এটা এতটা ভালোবাসা উনি সেটা তখনও বুঝতে পারেননি। যখন আমি দূরে সরে আসলাম, মানে আমার পড়াশোনার জন্য যখন সরে আসলাম, তখন যখন আমি মঞ্চে করছি বা ধরুন যেটা টিভিতে টেলিকাস্ট হচ্ছে, স্পেশালি মহালয়ার দিন, আমাদের তো বাঙালি পরিবারে মহালয়াটা সেই দিন সকালবেলা টিভি দেখাটা মানে আমরা ছোটবেলার থেকেই ওটা একটা কি বলবো, এটা ওয়ান কাইন্ডস অফ রিচুয়াল হয়ে গেছে আমাদের হ্যাঁ, মধ্যে। আমাদের এটা বাঙালিদের জন্য এই মহালয়া তো একটা মানে উৎসব। উৎসব, সেটাই। তখন বুঝতে পেরেছি, আমি যখন মাকে দুঃখ করে বলতাম যে মা, বাবু কখনো আমার নাচ দেখেনি, কেন আমাকে ভালোবাসে না নাকি, বা নাচ ভালোবাসে না কেন? তখন মা বলছিল তোমার বাবু কাছাকাছি গিয়ে দেখতে পারেনি, কিন্তু এই যে টিভিতে যে টেলিকাস্ট হতো সেই দিন বাবু সকালবেলা ঘুম থেকে উঠে টিভির সামনে বসে যেত সেই ধুনুচি প্রদীপ রেখে, মানে মেয়ে ওখানে টিভিতে দুর্গার অভিনয় করছে, বাবু সেটাতেই অনেক খুশি। তো ওই ভালোবাসাটাকে ও এমনভাবে আমি ফিল করেছি আস্তে আস্তে। শুরুতে কিন্তু আমি জানতাম যে কেউই ভালোবাসে না, শুধু আমি একাই নাচ করছি বাড়িতে, সবাই এদিক ওদিক নাচ গান মানে নিয়ে। নাচটাকে তুমি যখন তোমার পেশা হিসেবে নিলে, অনেক সময় দেখো মানে আমাদের অনেক কিছু ভালো লাগে, গান গাইতে ভালো লাগে, ছবি আঁকতে ভালো লাগে, রান্না করতে ভালো লাগে, ঘর সাজাতে ভালো লাগে, কিন্তু যখনই তুমি একটা কাজকে বা কোনো একটা শিল্পকে তুমি প্রফেশন হিসেবে নিচ্ছ, তোমার নেশার থেকে সেটা যখন পেশা হয়ে দাঁড়াচ্ছে, তখন তোমাকে মানে সকলে সাপোর্ট করছে কিনা সেটা একটা দেখার মতো বিষয়। তো সেই ক্ষেত্রে তুমি যখন নাচকে তোমার পেশা করছো, তখন পরিবারের সকলেই কি খুব সাপোর্টিভ ছিলেন? অ্যাকচুয়ালি প্রথমে নাচটা পেশা হয়ে যাবে যে সেটা আমি নিজেও ভাবিনি। নাচটা ছিল সম্পূর্ণ আমার ভালোবাসা। নেশা পেশা ওগুলোর ঊর্ধ্বে চলে গেছিলাম, আমার ভালোবাসা। আমি নাচতে ভালোবাসতাম, আমি শুয়েও নাচ করতাম, আমি হাঁটতে চলতে মানে চোখ বন্ধ করে চোখ খুলে সব রকম ভাবে যে মানে কোনো কিছু, শয়নে স্বপনে ভোজনে যদি বলি, হ্যাঁ নাচ এক্স্যাক্টলি সেটাই, নাচ মানে তোমাকে ঘিরে ছিল। আমাকে ঘিরে ছিল। তো বললাম না যে আমাকে অ্যাডপ্ট করেছে নাচ, মানে আমি ওখান থেকে আমি নিজে MBA করেছি, তারপর কখন যে নাচটা নিয়ে আমি চলে আসবো, সেটাই যে আমার মানে পেশা হয়ে দাঁড়াবে, তো উপার্জনের মাধ্যম হবে, সেটা আমি নিজেও বুঝতে পারিনি। তো ওটার মধ্যে আমি কি বলবো, সবার প্রথম আমার অবদান ছিল আমার ছেলের। তা আমি MBA করার পর আমি কর্পোরেট সেক্টরেও ছিলাম, তো যেহেতু ছেলেকে পুরো সময় একদম দিতে, একটা অন্য জীবন, হ্যাঁ, একটা অন্য জীবন। সৃজন শিল্পের ধারা, হ্যাঁ। আর একটা একদম মানে পুরোপুরি পুরোপুরি কর্পোরেট একটা কর্পোরেট ওয়ার্ল্ড। বলতে মানে ওটা মেকানিক্যাল, আর এটা হলো সম্পূর্ণ আলাদা। তো যখন ছেলে আমার প্রথম হওয়ার পর ও কথা বলতে পারতো না, তো একটু স্পিচ প্রবলেম ছিল, স্পিচ ডিলে ছিল প্রথমে। আচ্ছা। তো ওকে আমার পুরোপুরি সময় দিতে হবে, তখন আমি বুঝতে পেরেছি। তো ওই জন্য আমি সব চাকরি সব কিছু ছেড়ে দিলাম, তো ওকে পুরোপুরি সময় দিয়েছি। তো ওই সময়টাতে আমার প্রথম আমার ছেলে কথা শিখেছে। আমি তখন নাচটা প্রথম শুরু করেছি বাড়িতে 4টে স্টুডেন্ট দিয়ে, ঠিক আছে? তো ওই যে বাড়িতে গানগুলো বাজতো, প্রথম ওর কথা ফুটেছে ওটা ফুলে ফুলে ঢলে ঢলে এই গানটা দিয়ে, বাহ, প্রথম কথা ওটাই ফুটেছিল। মানে মাকে সে তো এরকম ভাবেই দেখছে, হ্যাঁ, দেখে এসছে, মানে অল্প ওর অল্প করে ছোট যখন থেকেই ও নিজে গান সে বড় গায় না, হচ্ছে নাচ যখন। কিছুতেই ও নেই, কিন্তু ও জানে কোনটা রবি ঠাকুরের গান, কোনটা ক্রিয়েটিভ ফর্ম, কোনটা ওটা ও বুঝে গেছে। আর এবং মায়ের ভালো হ্যাঁ, লাগাটাও সেই ও সঙ্গে অনেক বসে বেশি গেছে। ভালোবাসে, ওটাকেও অনেক বেশি ভালোবাসে। আর আমার ভালো লাগা ভালোবাসাটাকে ও মানে ওর চোখে আমি ভালোবাসতে আরো বেশি দেখেছি। ওর চোখে হলাম আমি দুর্গা, মানে বলতে গেলে ও আমাকে ছোটোর থেকে দেখে এসছে দুর্গার সাজে। তা ও ছোটোর থেকেই আমাকে, মানে মা দুর্গা মানেই আমার মা। আমার মা। আমি যদি কখনো বলি যে এবার আমি অনুষ্ঠান করব না, লাস্ট ইয়ারই আমি বলেছিলাম এবার আমি অনুষ্ঠান করব না,
না আমার মানে আমি বলেছি, ও আমাকে জিজ্ঞেস করছে কেন করবে না তুমি, আমি বললাম যে না এখন দেখো ওই দিদরাও বড় হয়েছে, দিদদেরকেও তো দিতে হবে এখন, ওই দিদরা যখন ভালোভাবে করে, দিদ বলতে আমার স্টুডেন্টদের কথা বলছি, ওরা যখন ভালোভাবে করবে আমারও ভালো লাগবে। ও কিছুতেই মেনে নিতে পারছে না যে আমি করব না ওই জায়গায়। প্রত্যেকবার আমার যখন শুটিং হয় ও কিন্তু আমার কাছে থাকে, এবার যখন আমি করিনি শুটিংয়েও আসেও নি, ও বলছে তুমি করবে না আমি যাবো না, আমি আহারে। সেজে আসবো, আমি সেজে থাকবো, তোমার ওটাই ছেলে ওর কত পছন্দ। বড় এখন? এখন ও ক্লাস 8-এ, এবার 9-এ উঠে যাবে। বাহ, বাহ। বন্ধুরা, আমরা শুনছি আজকে একজন নৃত্যশিল্পীর কাহিনী, একজন মায়ের কাহিনী। আমরা ফিরে আসবো আবারও একটা ছোট্ট বিরতি নিয়ে। কোথাও চলে যাবেন না, সঙ্গে থাকবেন। বন্ধুরা, আমরা ফিরে এলাম আবারও বিরতির পরে। আমাদের সঙ্গে আজকে রয়েছেন নৃত্যশিল্পী এবং একজন শিক্ষিকা গীতাঞ্জলি দাস। গীতাঞ্জলি, আবারও ফিরছি তোমার কাছে। গীতাঞ্জলি, এখন একটু জানতে চাইবো যে তুমি যে প্রতিষ্ঠানটি নিজের হাতে গড়েছো তার নাম দেবাঙ্গনা, এবং সেটা কি তুমি একলা তোমার সেই লড়াইটুকু পুরোপুরি নিমজ্জিত করে তুমি সেটাকে দাঁড় করিয়েছো? সে সম্বন্ধে একটু জানতে চাইবো। দেবাঙ্গনা বলতে গেলে এটা আমার প্রতিষ্ঠান যেটা আছে সেটা আমার সন্তানের মতোই হয়ে গেছে এখন। দেবাঙ্গনাকে আমি রোজ মানে রোজ বাসতে বাসতে এমন হয়েছে এখন দেবাঙ্গনা ছাড়া আমি অন্য কিছু চিন্তাও করতে পারি না। সম্পূর্ণ তোমার নিজের আমি প্রতিষ্ঠান? সম্পূর্ণ আমার প্রতিষ্ঠান। আমি এটা প্রায় 10 বছর আগে শুরু করেছিলাম। তারপর জীবনে অনেক ঝড় এসেছে, ওই ঝড়ের মধ্যেও আমি একটাই দৃঢ় ছিলাম যে আমার দেবাঙ্গনাকে আমি কখনো ছাড়বো না, যেভাবেই সেটা যা নাচ হোক। কেন্দ্রিক, নাচ মানে কেন্দ্রিক। নাচটাকে এখন আরো অন্যান্য ভাবে সেখানে ঢেলে দিলে। এখন নাচ তো পুরোপুরি নাচ নিয়েই দেবাঙ্গনা, তার সাথে সাথে আমি কিছু কিছু যেমন অ্যাড করেছি আর্ট, তারপর আপনার মানে ভোকালটাও অ্যাড করেছি, কিন্তু দেবাঙ্গনা হলো পুরোপুরি সম্পূর্ণ নৃত্যকেন্দ্রিক। আর ওখানে নৃত্য চর্চা সব কিছু। আর দেবাঙ্গনা প্রথম শুরু করেছিলাম আমি 4টে স্টুডেন্ট দিয়ে, তো আজকে মোর দ্যান 60 to 70 স্টুডেন্ট আছে দেবাঙ্গনা। আর কিরকম বয়সের ছেলেমেয়েরা রয়েছে সেখানে? দেবাঙ্গনা ওখানে 3.5 বছর, 3 বছর থেকে শুরু করে 52 ইয়ার্সের লেডিও আছেন, যেখানে সবাই আমরা একদম মুক্ত, এটাই আমরা চিন্তা করি। আর এইভাবেই আমরা এগিয়ে যাচ্ছি, যেখানে আমি প্রত্যেক বছর আমি কিছু কিছু প্রজেক্ট নিয়ে কাজ করছি। প্রথমে আমি করেছিলাম অন্তরম্ভ, যেখানে অন্তরম্ভ ছিল অন্ত থেকে শুরু, আমাদের যেটা দুর্গার দুর্গার 6টা দিন দুর্গা পুজোর, তো ওই 6টা দিনে প্রত্যেকটা দিনের এক একটা মাহাত্ম্য, আর ওটার সাথে দুর্গার সাথে সাধারণ নারীর সাথে যেটা সূত্রবাধা সেটাই আমি তুলে ধরার চেষ্টা করেছিলাম। আর যেটা দশমী, বিজয়া দশমীর পর সেটা শেষ নয়, সেখান থেকেই শুরু। সুন্দর করে বলছো। একটু বন্ধুদের কাছে যাচ্ছি। বন্ধুরা, আসলে এই যে ইচ্ছের গল্পগুলো গীতাঞ্জলি তুলে ধরছেন, আসলে আমাদের প্রত্যেকের মধ্যেই তো সেই ইচ্ছেগুলো কোথাও না কোথাও লুকিয়ে থাকে। আমরা চাই, এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের বারবার করে বলতে চাই যে এই ইচ্ছেগুলোকে আপনারা ডানা দিন, তারা যেন একটা মুক্ত আকাশে উড়ে বেড়াতে পারে। সঙ্গে থাকবেন, ফিরছি আবারও গীতাঞ্জলির কাছে। গীতাঞ্জলি, এবারে একটু ব্যক্তিগত, সবটাই তোমার ব্যক্তিগত, কিন্তু তোমার যুদ্ধের কাহিনী যেভাবে আমরা জানি, যতটুকু জানি, তার মধ্যে থেকে একটা ভীষণ কঠিন লড়াই হচ্ছে তোমাকে একজন মা হয়ে একাকী সন্তান বড় করতে হচ্ছে। সেটা একটা সাংঘাতিক বড় লড়াই। তো এই লড়াইটা নিয়ে তুমি কি বলতে চাইবে? প্রথমে আমিও ভেবেছিলাম যে এটা আমার জন্য অনেক বড় লড়াই, প্রত্যেক দিন আমি এই লড়াই থেকে কি করে বের হব সেটাই ভাবতাম, কিন্তু এখন মনে হয়েছে যে এটাই জীবন, তা এটাকে আমি নিজে বেছে নিয়েছি। তো
সবার যেমন সাধারণ লাইফ থাকে আমারও সেরকম মতানৈক্য ছিল, তো হতেই তো পারে। মতানৈক্য ছিল। তারপর ওখান থেকে আমি বেরিয়ে আসলাম নিজের পরিচয় বানানোর জন্য। তা বলেছিলাম যে আমার বাবার প্রতিষ্ঠিত ব্যবসায়ী, তো বাবা বলেছিল চলে আসো আমার কাছে। আমি বাবাকে একটাই কথা বলেছিলাম যে আমি এসছি পৃথিবীতে তোমার তোমার যেটা উপাধি নিয়ে, কিন্তু আমি ওটা নিয়ে আমি মরবো না। আমি একটাই কথা বলেছি, আমি এটা নিজের অনেক পরিচয়ে সাহসিকতার মরবো, কথা। আমি নিজের পরিচয়ে মরবো। আর সেটা জানি, সেটার আমি নিজেও বুঝতে পেরেছিলাম, এত বড় কথা বাবুকে বলে এসেছি, কিন্তু তারপর যে কতটা নিজেকে মানে প্রতিষ্ঠিত করার প্রত্যেক লড়াই। দিন যে কতটা লড়াই লড়তে হবে সেটা বুঝিনি। প্রথম দিন আমি ফিল করেছি, খুলে হেসেছি বা চোখে জল পড়ছিল, সেদিন আমি ভেবেছি একটা লড়াই আমি জিতেছি। যেদিন আমার ছেলে প্রথম নিজে একা একা সাইকেল চালানো শিখেছে। বাহ, তো আমি যখন ওপর থেকে দেখছি ও একা একা সাইকেল চালাচ্ছে, তো ওই সময়টা আমার চোখে দিয়ে জল পড়ছে আর আমি হাসছি। তখন আমি ওই ফিলিংসটা, সেটা আমি বোধহয় সবাই বুঝবে না, তো ওই ফিলিংসটা যে ছিল সেটা বোঝানোর মতো নয়। তখন একটা আনন্দ, মাই বুঝতে পারবে যে সবটুকু জুড়েই আমি একটা কোথায় আনন্দ। একটা জিতে গেছি। যে ছেলে যখন একা সাইকেল চালানো শিখে গেছে, তাহলে ও একা জীবনেও লড়তে শিখে যাবে। তো ওই জায়গায় প্রথম আমি বুঝেছি যে ঠিক আছে। আর আমি তো একা ছিলাম না, বলতে গেলে আমার ছেলে আমার পাশে ছিল। হ্যাঁ, অনেক জায়গায় যেহেতু আমরা যে সমাজে বাস করি ওখানে মেয়েদের অনেক কিছু বাধা থাকে। তা আজকের ডেটেও আমি যদি দেখতে চাই তাহলে কিন্তু অনেক ফ্যামিলি এমনও আছে যারা নাচটাকে আগে প্রেফারেন্স দেবে না, আগে গানটাকে প্রেফারেন্স দেবে। এখনো আছে। অনেক মেয়েদেরকে বিয়ে হয় ওই শর্তে যে বিয়ের পরে কিন্তু নাচ হবে তুমি না। গান চাইলে করতে পারো, হ্যাঁ, কিন্তু গান চাইলে নাচটা করতে, নয়। নাচটা হবে না। হ্যাঁ, তো নাচের ওই ক্ষেত্রে এই বাধাগুলো খুব বেশি খুব করে বেশি। আসে। আর আমাদের কি হয় যে যারা নৃত্যশিল্পী তাদের স্পেশালি আমাদের যে সব সময় আমরা সেই মেকআপ, মঞ্চ, এগুলো আমাদের একটা কি হয় ম্যাটেরিয়ালিস্টিক life. লাইফ। ওটা ওই লাইফটার মধ্যে আমরা এতটা বেশি মানে জীবন্ত থাকি না। তারপর ওখান থেকে বেরিয়ে আসার পরে যখন মানে জীবনের যেটা আসল লড়াই বা আসল সত্যিটা, তখন মনে হয় যে কিভাবে পারবো। কিন্তু সত্যি কথা বলছি যে নাচটাই যে এখান থেকে বের করতে কতটা সাহায্য করে যারা আসলে প্রকৃত নিজের নাচকে ভালো লাগা, ভালোবাসে। হ্যাঁ, নিজের শিল্প, শিল্প তো সবসময় আমাদের মুক্তির রাস্তাই বলে দেয় না? সেটাই। আমরা একটুখানি পরে আবার ফিরে আসছি। দর্শক বন্ধুরা, এবারে আমাদের হয়ে গেছে একটা বিরতি নেবার সময়। আমরা চলে আসছি আবারও শিগগিরই, কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন। বন্ধুরা, আমরা ফিরে এলাম আবারও একটা ছোট্ট বিরতির পর। আমাদের সঙ্গে যেহেতু আজকে রয়েছেন একজন নৃত্যশিল্পী, তাই গীতাঞ্জলির থেকে আমরা একটু আশা করব সেরকম কোনো নাচের মুদ্রা আমরা একটু দেখতে চাইব। যদি আমি একটা গান ধরি, তাতে আপত্তি নেই তো? না না, ঠিক আছে। আমি এখানে বসেই দেখাচ্ছি, একদম ইনস্ট্যান্টলি হচ্ছে। অভিনয়ের মাধ্যমে। হ্যাঁ, নাচের একটু অভিনয় যদি আমরা দেখতে পারি তাহলে হয়তো আমাদের দর্শক বন্ধুরা খুব খুশি হবেন। এখন এই মুহূর্তে তোমাকে দেখে আমার রবি ঠাকুরের একটা গানের কথাই মনে পড়ছে, যেটা হয়তো অনেকের একটা মোটিভেশনাল সং। সেটাই আজকে তোমার জন্য। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয়, উরে উরে ও অভাগা, কেউ কথা না কয়। যদি সবাই থাকে মুখ ফিরায়ে, সবাই করে ভয়।
যদি সবাই থাকে মুখ ফিরায়ে, সবাই করে ভয়, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। বাহ, ভীষণ ভালো করেছো গীতাঞ্জলি। তুমি এত আসলে সুন্দর গেয়েছো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসলে রবি ঠাকুরকে ছাড়া তো আমরা বাঁচতে পারি না, উনি তো একটা বটবৃক্ষের মতো। এবং এই গানটা এতটাই জীবনমুখী যে যখনই জীবনে চলার পথে একলা পড়ে যাই, বারবার করে এই গানটা যেন আমাদের ভীষণ বেশি প্রেরণা দেয়, আরো বেশি করে অবশ্যই। বাঁচার তাগিদ রোজ আমি এটা জুগিয়ে ভেবেই দেয়। বাঁচি। হু উইল ক্রাই ওয়্যান ইউ ডাই, রবীন শর্মার একটা ভীষণ ভালো বই, যেটা আমাকে প্রতিনিয়ত ভীষণভাবে মোটিভেট করে। সেটাই তোমার আজকে কথা শুনে মনে পড়ে গেল। একদম আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। একটা খেলা আছে তোমার কাছে, তোমাকে আরও একটু বেশি করে জানবো বলে। তো সেটার জন্য তুমি তৈরি? একটা র্যাপিড ফায়ার আছে, দু ভয়ের চারটে কিছু নেই প্রশ্ন। তো? একদম ভয়ের কিছু নেই, শুধু তোমাকে চটজলদি বলতে হবে। তো আমরা এই খেলাতে ঢুকছি। একটা শব্দে বা একটা সেন্টেন্সে তুমি বলতে পারো। যদি বলি নারী কি, তুমি কি বলবে? নারী সুন্দর বীরাঙ্গনা। নারীর চাইতে সুন্দর পৃথিবীতে কিছুই নেই। আর নারীর চাইতে বড় শক্তি বীরাঙ্গনা কেউ নেই পৃথিবীতে, সেটা আমি বলবো। আমি তাই বলে সেটা নই যে আমি নারীবাদী, যে পুরুষকে অবশ্যই একটা বীরাঙ্গনা তখনই বীরাঙ্গনা হতে একটা পারবে। শব্দ বলতে হবে, বাট তুমি এক্সপ্লেন করেছো খুব সুন্দর করে, আমি তোমার থেকে ওটাই নিলাম, নারী মানে বীরাঙ্গনা। নাচ তোমার জীবনে কি? ভালোবাসা বাঁচার উৎস, এর বাহ। উপরে কিছুই নেই। সম্পর্ক? ঈশ্বরের সৃষ্টি, ঠিক, কিছু কারণ তুমি তৈরি ভগবান সৃষ্টি করে দেয়, কিছু আমরা নিজেরা মন থেকে আত্মার যেটা মিল হয়ে যায়, বলে না আত্মীয় আমার মনে হয় যে আত্মার যার সাথে মিল হচ্ছে সেটা ঈশ্বরের সৃষ্টি, সেটাতে আমাদের কিছুই নেই। যা লিখে আনবো, যার সাথে আজকে তোমার সাথে বসা কথা বললাম, সেটা আমার মনে হয় Pre-decided. ডিসাইডেড, ওটাই। আমরা খুব সুন্দর কিছু মুহূর্ত কাটালাম তোমার সঙ্গে, তোমার মতো করে তোমাকে জানতে পারলাম, তোমাকে আমরা তুলে ধরতে পারলাম, তোমার গল্প কাহিনী, গল্প তো নয়, গল্প হলেও সত্যি, যেটা তোমার যুদ্ধ, তোমার যাপন কথা আমরা তুলে ধরতে পারলাম আমাদের দর্শক বন্ধুদের কাছে। দর্শক বন্ধুরা অবশ্যই জানাবেন যে আমাদের এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে এবং আপনারা কতটা অনুপ্রাণিত হচ্ছেন জীবনে চলার পথে। যেতে যেতে তুমি কিছু বলতে চাইবে আমাদের দর্শক বন্ধুদের জন্য? আমি শুধু এটাই বলবে, সবাই ভালো থাকুক সবার প্রথম। দ্বিতীয়, সেটা প্রত্যেকটি মেয়েকে আমি বলবো, নিজেকে ভালোবাসতে শিখতে হবে। তা আমার মা একটা কথা বলতেন ছোটোবেলায়, একটা ছেলে যখন পড়াশোনা করার পর ওই ছেলেটা কিন্তু একটা ফ্যামিলি গ্রোথের জন্য পড়াশোনা করে, ওর পরে যেটা ওনার যার দায়িত্বে, ওনার মানে আন্ডারে যাদের দায়িত্বে আছে ওদের জন্য পড়াশোনা করে এগিয়ে যান। কিন্তু একটা মেয়ে যখন পড়াশোনা করে এগিয়ে যায়, বা শিক্ষা যেই কোনো সামাজিক প্রতিনিয়ত যেটা শিক্ষা, ওটা নিয়ে যখন এগিয়ে যায়, ওটা একটা জেনারেশন তৈরি করে দেয়। আমাদেরকে সময় দেবার জন্যে এবং এত সুন্দর করে তুমি তোমার ভাবনাগুলো আমাদের কাছে তুলে ধরলে, খুব ভালো লাগলো। এবং আমাদের পুরো টিমের তরফ থেকে তোমার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা আগামীতে চলার জন্য। খুব ভালো থেকো। দর্শক বন্ধুরা, আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানতে চাই যে আপনাদেরও কেমন লাগছে, আপনাদের মতামত জানাবেন, আপনাদের সমর্থন চাই, আপনাদের ভালোবাসা চাই, কারণ আপনারাই আমাদের ঈশ্বর। যেতে যেতে বলবো যে আপনারও যদি যুদ্ধের কোনো গল্প থাকে, সেরকম কোনো কাহিনী থাকে আপনাদের চারপাশে, আমাদের কাছে যোগাযোগ করতে পারেন এই নিচের ঠিকানায় বা ফোন নাম্বারে। আমরা তুলে ধরব আপনার গল্প, আপনার কাহিনী ক্যামেরার ওপারে। সকলে খুব ভালো থাকুন। দেখা হবে আবারও জীবনযোদ্ধার নতুন কোনো একটি পর্বে। নমস্কার।